আসসালামু আলাইকুম। জাতিসংঘ পশ্চিমাদের কতটা তল্পিবাহক হিসেবে কাজ করে সে কথা আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার নেই। কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক এই সংস্থা বাংলাদেশকে কতটা নগ্নরূপে ব্যবহার করছে তার স্বরূপ তারা নিজেরাই উন্মোচন করছে। বৈশ্বিক এই সংস্থার বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, তিনি বুধবার সাংবাদিকদের একটি সংগঠন রিক্যাপের অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা তাদের শুধু নগ্ন রূপই উপস্থাপন করেনি আমাদের সামনে, আমাদের কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে। দর্শক, তার সম্পর্কে বলার আগে একটু মনে করিয়ে দিই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি কি বোঝেন তার একটি সংজ্ঞা দাঁড় করিয়েছিলেন। 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে যখন বিএনপি নির্বাচন বয়কট করলো, অন্য অন্য সব দল রাজনৈতিক দলগুলো বয়কট করা শুরু করলো, যখন আমি আর ডামি নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন শেখ হাসিনা, তখন অংশগ্রহণমূলক নির্বাচন আদৌ হবে কিনা এই প্রশ্নের জবাবে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা যে মন্তব্য করেছিলেন তা ছিল এরকম: আমার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে জনগণের অংশগ্রহণ, জনগণ তো ভোটে অংশগ্রহণ করছেই, নির্বাচনগুলো তো ভোট দিচ্ছে, অতএব সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। কোন রাজনৈতিক দল কারা অংশগ্রহণ করলো না করলো এটি মুখ্য বিষয় নয়। এরপরে এরপরে আরো একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছিলেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচন এই বিষয়ে যেন কেউ তাকে জ্ঞান দিতে না যায়। এই কথাগুলো এ কারণেই মনে করিয়ে দিলাম যে জাতিসংঘ বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে এখন শেখ হাসিনার সেই কথাগুলোকে সমর্থন করছে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ঠিক হুবহু শেখ হাসিনার বক্তব্যটাই তিনি নিজের মুখে পুনর্ব্যক্ত করছেন। গোয়েন লুইসের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আগামী নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, আপনাদের প্রত্যাশা কেমন? তিনি তখন বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে তিনি জাতিসংঘের সংজ্ঞাটাও দেওয়ার চেষ্টা করছেন। সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। কি অদ্ভুত, কি অসাধারণ! তখন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিএনপি ছাড়া, অন্য দল ছাড়া, আওয়ামী লীগের যে আমি ডামি মার্কা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন জাতিসংঘ কি বিবৃতি দিয়েছিল? যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য কি বিবৃতি দিয়েছিল সেটাও একটু আপনাদের মনে করিয়ে দিই। বিবৃতিগুলোতে উল্লেখ ছিল, বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ, সব দলের অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন মত প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এটি নির্বাচনের পরে নয়, আগে। পরেও এই ধরনের মন্তব্য তারা করেছে বিভিন্ন ধরনের বিবৃতিতে। এখন গোয়েন লুইসরা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের মতন সংস্থাগুলো তারা তাদের মতো করে বক্তব্য প্রচার করছে। যেহেতু এখন শেখ হাসিনা নেই, তখন যেভাবে গণতন্ত্রের সবক দিত, শেখ হাসিনাকে হটানো দরকার ছিল, শেখ হাসিনার মাধ্যমে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন হচ্ছিল না, এটা তো সত্য কথা। শেখ হাসিনা গণতন্ত্র গলার টিপে ধরুক আর বাক স্বাধীনতার হরণ করুক, যাই করুক না কেন, এখন তো স্পষ্ট হচ্ছে যে পশ্চিমা এজেন্ডাগুলো তিনি বাস্তবায়ন করতে চাননি। অনেকে অভিযোগ থাকতে পারে ভারতকে অনেক কিছু দিয়েছে, সেটাই শেখ হাসিনা নিজে উল্লেখ করেছেন। যাই হোক, কি দিয়েছে সেটিও আমরা আবার আর এক বিতর্ক। তো এখন যে ডক্টর ইউনূস ক্ষমতায় রয়েছেন, সরকার প্রধান হিসেবে তিনি তার রাজত্ব পরিচালনা করছেন, ডক্টর ইউনূস তাদের লোক, এটা তো ওপেন সিক্রেট, অনেকেই বলেন। অতএব এখন আর অংশগ্রহণমূলক নির্বাচনের দরকার নেই। এখন আর খুব দ্রুত বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য কোনো নির্বাচনের দরকার নেই। ইউরোপীয় ইউনিয়ন যেভাবে কদিন আগে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই সময়টি দিতে চায়, ঠিক একইভাবে জাতিসংঘ বুধবারও তাদের মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। গোয়েন লুইস বলছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, নির্বাচন আগে না সংস্কার আগে এটি বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। জাতিসংঘ মনে করে সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে তারা যে কোনো সহায়তা করবে।
বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে, সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে, তাহলে এতকাল কেন সবক দিয়ে আসা হয়েছে? কেন 2024 আগে এতটা তৎপর ছিল? কেন বাংলাদেশের আন্দোলন নিয়ে জাতিসংঘ সেনাবাহিনীকে পর্যন্ত সতর্কতা জারি করে? এগুলো তো তারা নিজের মুখে বলেছে। নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস আরো বলছেন, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। সেই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। অর্থাৎ আমরা করিডোরের বিষয়ে জানি, আমরা বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে যে তুমুল বিতর্ক, সে সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলছি বা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং গোয়েন লুইসের এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো সরকার এখনো পর্যন্ত করিডোর কিংবা বন্দর ইস্যুতে অথবা পশ্চিমাদের যে বিভিন্ন ধরনের এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত পিছপা হয়নি। সরকার অনেক কিছুই লুকোচুরি করছে। সরকার সংশ্লিষ্ট অনেককে বাদ দিয়ে তারা নিজেদের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে। কোন প্রকার কোন ধরনের আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে করছে না, সেই অভিযোগ যেমন রয়েছে। অবশ্যই সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনা প্রধান সেটি স্পষ্ট করে গত 21শে মে তো তিনি উচ্চারণ করেছেন যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। গোয়েন লুইস আরো একটি স্পর্শকাতর বিষয়ে কথা বলেছেন। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত বলে তিনি জানিয়েছেন। যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফর করে গেলেন, তখনই একটি কথা উঠেছিল যে বাংলাদেশে জাতিসংঘ তাদের অফিস স্থাপন করতে চায়। এটি নিয়ে তখন তুমুল হইচই উঠেছিল এবং সেই হইচইয়ের মুখে পড়ে সরকার খানিকটা নীরব হয়েছিল। আবার এই বিষয়টি খোদ গোয়েন লুইস তার মুখ থেকে উচ্চারণ করলেন যে বিষয়টি চূড়ান্ত, অফিসটি খোলা হবে ছোট করে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে জাতিসংঘের অফিস খোলা হতে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব ঠিক নয়, যখন ভলকার তুর্ক বাংলাদেশ সফরে এসেছিলেন 5 আগস্টের পরে, তো কেন তখন আপত্তি উঠেছিল? এটা ওপেন সিক্রেট। জাতিসংঘের অফিসগুলো বিভিন্ন দেশে খোলা হয় তখনই যখন ওই দেশগুলো যুদ্ধ বিধ্বস্ত হয়, অথবা সহজ করে বললে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতেই জাতিসংঘের অফিস খোলা হয় বিভিন্ন এজেন্ডা নিয়ে। তাদের তো একটা সুর থাকেই যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে তারা যে অসহায় অমানবিক অবস্থায় থাকা মানুষগুলো তাদেরকে হেল্প করতে চায়, এই জন্য তাদের অফিস খুলতে হবে। এবং সেইগুলো স্থাপনের মাধ্যমে পশ্চিমাদের বিভিন্ন এজেন্ডা অযাচিত ভাবে জাতিসংঘ বাস্তবায়ন করে ওই দেশগুলোতে বিভিন্ন অজুহাতে। বাংলাদেশ কি এখন যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় রয়েছে? যদিও যুদ্ধের কথা আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের পারিষদ বর্গের অনেকেই তারা যুদ্ধ যুদ্ধ বলে গলা ফাটিয়ে দিচ্ছে, যুদ্ধ অবস্থা দেশ হয়েছে। কোন যুদ্ধ তারা চান, কিসের জন্য বারবার যুদ্ধের কথা বলছেন, সেগুলো আমরা অনুমান করতে পারি। এবং এটি একটা আরেকটার সঙ্গে জড়িত খুব স্পষ্ট ভাবে, নির্বাচন এবং যুদ্ধ। পশ্চিমারা তাদের এজেন্ডা থেকে সরেনি। পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারও এখনো পর্যন্ত পিছপা হয়নি। গোয়েন লুইসের বক্তব্যের সামগ্রিকভাবে এটি স্পষ্ট হয়ে উঠেছে। দেখা যাক কতদূর করা যায়। ভালো থাকুন সবাই। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে সম্ভব, এই প্রসঙ্গটা নিয়ে। হঠাৎ করে গতকালকের একটি অনুষ্ঠানের মাধ্যমে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আলোচনায় করিডোর ইস্যুতে একটি মন্তব্য করেছিলেন গতকালকে। সেটি নিয়ে আজকে দিনের আরেক ভাগে দিনের শুরুর ভিডিওটা দিয়েছি এবং একই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার দুটো ভিডিও করতে হচ্ছে গোয়েন লুইস ইস্যু, গোয়েন লুইসের মন্তব্য নিয়ে। এখনকার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কিনা।
কিন্তু আমরা বাংলাদেশের জনগণ হিসেবে বলতে চাই যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের অর্ধেক মানুষকে বাদ রেখে নির্বাচনটি করতে হবে। অর্ধেক মানুষের মতামত প্রতিফলিত হবে না যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা করা হয়। আওয়ামী লীগ দল আছে কিন্তু এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 50% মানুষ আওয়ামী লীগের সমর্থক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত এক ডিকাপ টক অনুষ্ঠানে গোয়েন লুইসকে প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। উত্তরে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশ যেন ভোট দিতে পারে। নারী, 18 বছর বয়সী, নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক দিয়ে আমরা এটাই বোঝাই। তবে প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণের প্রবেশাধিকার ও সক্ষমতা যেন থাকে। বাংলাদেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। এই অভিমতের ব্যাপারে এক সাংবাদিক আবারও জানতে চান যে তার মানে এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। উত্তরে জাতিসংঘ সমন্বয়ক বলেন যে না। আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করছি না। আমি বোঝাতে চাইছি জাতিসংঘ রাজনীতিতে সম্পৃক্ত নয়। এই প্রশ্ন করতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে। অর্থাৎ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রাজনৈতিক দলের অংশগ্রহণের ব্যাপারে অংশগ্রহণ করা বা না করা নিয়ে আসলে কিছু বলেননি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে এটি রাজনৈতিক দলের কি বিষয়, এতে উত্তরে তিনি বলেছেন না। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এটিকে প্রচার করছে যে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস বলেছেন। হতে পারে তিনি রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দলের অংশগ্রহণ বা অংশগ্রহণ না করা এগুলো নিয়ে বলেননি। তিনি সব মানুষের অংশগ্রহণের কথা বলেছেন। কিন্তু সব কথার শেষ কথা যেটি, যে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে হতে হবে সব দলের অংশগ্রহণ। কারণ বাংলাদেশের রাজনীতি কিন্তু দ্বিদলে আবর্তিত। অন্য যেসব রাজনৈতিক দল আছে, এই যে আজকের 91টি দল, জামাতও যেভাবে ফাপড় নিচ্ছে, নির্বাচনের মাঠে যান, গিয়ে নিজেদের প্রমাণ করুন যে আপনাদের সংসদে কয়টা প্রতিনিধিত্ব থাকে। বিএনপি আওয়ামী লীগকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়। পৃথিবীর উন্নত দেশগুলোতেও, এমনকি আমার পাশের দেশ ভারতেও কংগ্রেস এবং বিজেপিকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট এবং রিপাবলিকদের দিয়ে রাজনীতি আবর্তিত হয়। ঠিক এমনি পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানত দুটি বড় দলকে নিয়ে আবর্তিত হয়। এখন যেহেতু খোলাসা করেননি গোয়েন লুইস যে আমি রাজনৈতিক দল বিষয়ে মন্তব্য করছি না, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন করিয়ে দিতে চাইছে, এটি কতটা যুক্তিযুক্ত। আবার যদি মনে করেন যে জাতিসংঘ বলে দিল একটা কথা, সেটি যদি মনে করেন যে জাতিসংঘ বলে দিল যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই অন্তর্ভুক্তমূলক নির্বাচন হবে, সেটিও গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ কোথায় খবরদারি করে একটু দেখুন তো। জাতিসংঘের কার্যক্রম কোন কোন দেশগুলোতে, এই যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কোন দেশগুলোতে কাজ করে, একটু তালিকা গুগলে আছে, তালিকাগুলো দেখুন যে কোন কোন দেশগুলোতে কাজ করে। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা বা এশিয়ার দরিদ্র পীড়িত যেসব দেশ, এমনকি জাতিসংঘ মিশন তো আমি বললাম, শান্তিরক্ষী মিশন, সামরিক মিশন, মানবাধিকার কাউন্সিল কোথায় কাজ করে, সব দুর্ভিক্ষ পীড়িত দরিদ্র পীড়িত দেশগুলোতে। কাজে জাতিসংঘ বড় বা উন্নত ভালো কোনো দেশে নিজেদের মতামত কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে না। আমরা বলছি না যে আমরা উন্নত দেশ হয়ে গেছে, আমাদের রাজনীতির ব্যর্থতার কারণে আমরা একটা তলানিতে পড়ে আছি, আজও পড়ে আছি। আমাদেরকেও যদি বলা হয় যে জাতিসংঘ যেসব দেশগুলোতে কাজ করে, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কিংবা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল যেসব দেশগুলোতে কাজ করে, আমাদেরকে যদি ওসব দেশের কাতারে ফেলতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে একটি মেরুদণ্ড সম্পূর্ণ দেশের সিদ্ধান্ত সে দেশের জনগণ সে দেশ থেকেই নিতে হবে।
যতই জাতিসংঘ বলুক না কেন, পৃথিবীর উন্নত দেশ বলুক না কেন, অন্য কোনো দেশ বলুক না কেন, পার্শ্ববর্তী দেশ বলুক না কেন, দূরবর্তী দেশ বলুক না কেন, আপনার সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। কাজে এই জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস কি বলল এবং সেই বলাটাকে বাংলাদেশের গণমাধ্যম বিকৃতভাবে প্রকাশ করছে, তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। এটি সবচেয়ে বড় বাস্তবতা যে বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু তারপরেও যদি নির্বাচন আসতে আসতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, সেটি কিন্তু আসলে হবে না। সব মানুষের মতামত প্রতিফলিত হবে না। আওয়ামী লীগকে যদি জামাতের সাথে তুলনা করেন, কিংবা আওয়ামী লীগকে যদি বা বিএনপিকেও যদি জামাতের সাথে তুলনা করেন, কিংবা একটা প্যাট সর্বস্ব দলের সাথে তুলনা করেন যে ওই দলটি, ধরুন জামাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না, তাতে কিচ্ছু যায় আসে না। যায় আসে না এই জন্য যে জামাতের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট, কিন্তু তারপরেও সব দল অংশগ্রহণ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা মানে তাদের সবার অংশগ্রহণ কাম্য। কিন্তু জামাতের ব্যাপারে তো প্রশ্ন আছে। এই যে নতুন মুক্তিযুদ্ধের সংজ্ঞায় মুক্তিযোদ্ধা নিয়ে যে গতকালকে একটা তোলপাড় ঘটলো, সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে কিন্তু সুস্পষ্ট করে এই নতুন অধ্যাদেশে জামাতে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের কথা আছে। অর্থাৎ জামাতে ইসলাম কিন্তু বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের নয় বা মানে না। এই দলটি যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তাতে কিন্তু যায় আসে। কারণ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রধান নেতৃত্বই দিয়েছে আওয়ামী লীগ। সেই জায়গায় আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করবেন, সেই নির্বাচনটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং একটা পার্লামেন্ট করবেন, ধরুন করে ফেললেন, সেটি একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে। 6 মাস 1 বছরের জন্য হয়তো নির্বাচন করে কোনো রকম চালাতে পারবেন, তারপরে কিন্তু সেই বাঁধটি থাকবে না। সেই বাঁধটি অস্থায়ী বাঁধ হয়ে যাবে, বালির বাঁধ হবে। আমি বারবার এই বালির বাঁধের কথাটা বলি, উদাহরণটা টানি, ভেঙে যাবে। তো কাজেই গোয়েন লুইসের বক্তব্য বা মতামতকে যদি বাংলাদেশের গণমাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করে, যে তিনি সুস্পষ্ট করে বলেছেন যে কোনো রাজনৈতিক দলের বিষয় নয় এটি, আমি রাজনৈতিক দলের বিষয়ে বলছি না, আমরা সব মানুষের অংশগ্রহণের কথা বলছি। রাজনৈতিক দল কোনটা অংশগ্রহণ করবে কোনটা অংশগ্রহণ করবে না, এটা সরকারের বিষয়, স্পষ্ট করে বলেছেন। কাজেই গোয়েন লুইসের মন্তব্য নিয়ে মাতামাতি করার আসলে কিছু নেই। এই মুহূর্তে এ পর্যন্তই।